একটি দেশের নিরাপত্তা শহরের আলোয় নয়, মাপা হয় তার মানুষের বিশ্বাসে। যখন শহরে বা গ্রামে অপরাধ নতুন রূপ নেয়, যখন সীমান্ত পথে মাদক ঢোকে, যখন তরুণেরা ভুল বন্ধুত্বে হারিয়ে যায়, যখন পাহাড়ে অস্ত্রের ছায়া নেমে আসে, যখন দুর্যোগের পানিতে হারিয়ে যায় ঘর বাড়ি, যখন আকাশ থেকে নেমে আসে আগুন, যখন দূর দেশে নীল হেলমেটে আমাদের সন্তান মানবতার পাশে দাঁড়ায়, তখন একটাই নাম মানুষের মনের ভরসা হয়ে ওঠে: বাংলাদেশ সেনাবাহিনী। সন্ধ্যার পর বাহির হওয়া যেত না। এমনকি দিনের বেলা কিশোরগঞ্জে আপনি রাস্তাঘাটে ছিনতাই করতো, আপনি ওপেন চাপাটি নিয়ে আপনি রাস্তার মধ্যে অ্যাটাক করতো, অ্যাটাক করে আপনি যা থাকতো তা নিয়ে যেত। এখানে সকল কিছু সহজলভ্য, খুব ইজিলি সব কিছু পাওয়া যায়। আর ঢাকা শহরে দেখা যাচ্ছে যে আপনার সকল কিছু ঢাকার মধ্যে আসে। এই যে আপনার মাদক বলুন, তারপর হচ্ছে আপনার অস্ত্র বলুন, সবগুলো কিন্তু মেইন মার্কেট হচ্ছে ঢাকা। আমাদের এখানে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প নামে একটা জায়গা আছে। তো আমি বলতে পারি এটা হচ্ছে ঢাকার মূলত মাদকের পাইকারি বাজার। বিভিন্ন প্রকার মাদক এখানে আসে, আসার পর এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। যেহেতু সব কিছু সহজলভ্য, খুব ইজিলি তারা ছোটোখাটো দেশীয় অস্ত্র বা দেশীয় বোম, যেটাকে আমরা ককটেল বোম বলি, যেটা দ্বারা বিভিন্ন সময়ে আপনারা ইদানিং শুনতে পেরেছেন যে হামলা হচ্ছে। কিছুদিন আগে আপনার মগবাজার ফ্লাইওভার থেকে একটা ককটেল বোম থ্রো করে একজন নিরীহ লোক মারা গেছে। এই বোমগুলো খুব ইজিলি এইসব জায়গায় তারা বানাতে পারে, বানিয়ে তারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এই বিহারি ক্যাম্পে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের যে ডিবি টিম, র্যাব, আমরা সম্মিলিতভাবে এই বিহারি ক্যাম্পে অনেকগুলো অভিযান করেছি এবং বিহারি ক্যাম্প থেকে ককটেল, হেলমেট, তাজা বোমা, বিভিন্ন ধরনের মাদক, গাঁজা, হিরোইন থেকে শুরু করে ক্যাশ টাকা বিভিন্ন সময়ে অনেক অপরাধী গ্রেপ্তার করেছে। ঢাকার মধ্যে যতগুলো এরকম ক্রাইম প্রন এলাকাগুলো আছে, মাদকের হাব বা আপনার ছোটোখাটো যে ককটেল বোম বা দেশীয় অস্ত্র তৈরির এবং বিক্রয় এবং সাপ্লাই দেওয়ার মূলত ওয়ান অফ দ্য হাব হচ্ছে এই মোহাম্মদপুর। 3 হইতে 6 মাস আগে আপনি অ্যাভেলেবেল আপনি কিশোরগঞ্জে ছিনতাই করতো। ওই বাসে যাত্রীরা ফোনে কথা বললে জানালা দেওয়া ফোন ছিনতাই করে নিত। এবং দিনের বেলায় ওই এটা পিক আপে করে মাল আনতো, কিশোরগঞ্জ লাভ দেয় পিক আপে চড়তো, চড়ার পর আপনি ওই নিচে ফেঁকে দিত, আরেকজনে নিয়ে দৌড়ায় যেত, কোনো সুরাহা পাওয়া যেত না। ভয়ে আতঙ্কে সবসময় আতঙ্কে থাকতে হতো। কোনো এক সময় ছিল, এখন আমরা এটা কন্ট্রোল করতে পেরেছি। এই যে জায়গাগুলো থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে এবং তারা এই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় গিয়ে তারা খুব ইজিলি আপনার, যেহেতু ঢাকা জনবসতিপূর্ণ এলাকা, অনেক লোক এখানে পড়ালেখা করতে আসে, চাকরি করতে আসে, ব্যবসা করতে আসে, এখানের সবাই কোনো না কোনো ভালোভাবে ইনকাম করার চেষ্টা করে। এই জায়গাগুলোতে তারা খুব ইজিলি লোকজনের উপর ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে সে চাঁদা আদায় বা ছিনতাই করে টাকা আদায় বা অন্যান্য সুবিধা তারা আদায় করতে পারে। আমরা যখন কোনো অভিযান করি, অভিযানের আগে আমরা একটি পরিকল্পনা করি। এই পরিকল্পনা মতে আমরা আমাদের একটা প্রোগ্রাম বানাই যে আমরা কোন কোন বিটে আমরা অভিযান করব, কোন বিটে কোন অফিসার থাকবে, তার সাথে আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনী অথবা সেনাবাহিনীর কারা থাকবে, এটি সিও মহোদয়ের সাথে আগের দিনই আমরা প্ল্যান করে আমরা প্রোগ্রাম বানাই, প্রোগ্রামটি ওনাদের কাছে পাঠিয়ে দিই। এই প্রোগ্রামটি দেখে ওনারা ওই সংশ্লিষ্ট বিটে ওনাদের মতো করে প্রোগ্রাম তৈরি করে আমাদেরকে ফোর্স এবং অফিসার দিয়ে সহায়তা করেন। সেনাবাহিনী আসার পর নিশ্চিন্তে আছি, আপনি কোনো টেনশন নাই, ভয় নাই। হ্যাঁ, ওনারা আপনি বিভিন্ন জায়গায় ব্রিফ করছে বা কিছু কিশোরগঞ্জে অ্যারেস্ট করছে, এখন কিছুটা শান্তিতে আছি। আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লোকজন একটু স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে এবং এই অপরাধ জগৎ থেকে একটু দূরে রাখতে পারে নিজেদেরকে। শহরে আস্থা যেমন জরুরি, পাহাড়ে তার প্রয়োজন আরো অনেক বেশি। পাহাড় নীরব কিন্তু কঠিন। এখানে প্রতিটি পদক্ষেপ কৌশল, ধৈর্য আর মানুষের প্রতি দায়িত্বের পরীক্ষা। 2022 সালে কেএনএ যখন তাদের সশস্ত্র সংগ্রাম শুরু করে, তো ওই সময় দেখা যাচ্ছে যে কেএনএর যারা সংগঠক বা সদস্য ছিলেন, তো তাদের বিরুদ্ধে আমরা আমাদের অপারেশন পরিচালনা করি। কেএনএর ঘটনা শুরু হওয়ার পরে অনেকেই ভয় পেয়ে পার্শ্ববর্তী আরও অন্যান্য জায়গায় এবং জঙ্গলে তারা পালিয়ে যায়। প্রায় আমাদের যেটাই এলাকায় যেটাই
অভিযান কারণে ভয়ের আতঙ্কের বিষয়টা নিয়ে আমি বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে গেছিলাম। ভয়ের জন্য পাড়াতে ঢুকতে পারতেছি না, জঙ্গল থেকে আমরা পালাইছি। ঘর থেকে কিছু না নিয়ে খালি খালি আমরা ওখানে পৌঁছেছি। বিগত 1 বছরে এটা আমাদের অন্যতম একটা সাফল্য যে আমরা তাদেরকে কনভিন্স করতে পেরেছি এবং অলমোস্ট 600-র বেশি লোকজনকে বম জনগোষ্ঠীকে যারা পাহাড়ে এবং বিভিন্ন জায়গায় পালিয়েছিল তাদেরকে তাদের নিজ পাড়াতে নিয়ে আসতে পেরেছি। আমরা শুনছি একটু আমাদের দেশের আর্মিরা সাথেও মিল হয়েছে সিভিল, আর খবরও ভালো আস্তে আস্তে করি ভালো হয়। তারপরে আমরা আসতেছি। তাদেরকে আমরা নিয়ে আসার পরে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। যারা চলে আসছে তাদের জন্য কিন্তু আমরা নিজ খরচে তাদেরকে টাকা দিয়ে সেখান থেকে তাদের নিজ পাড়াতে নিয়ে আসার ব্যবস্থা করছি। এবং বম জনগোষ্ঠীর মধ্যে এটা এখন প্রমাণিত যে কেএনের সাথে যারা সম্পৃক্ত তারা কোনোভাবেই ভালো ছিল না এবং বাংলাদেশ থেকে ত্যাগ করে অন্যান্য জায়গায় যারা গিয়েছে তারা সেখানে তাদের প্রাপ্য সম্মান এবং অধিকারটুকু পায়নি, যেটা তারা বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে পেয়ে থাকে। পুনরায় নিজের দেশে চলে আসতে পারতেছি। এখানে বিশেষ করে আমি ধন্যবাদ উজ্ঞাপন করতে চাচ্ছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের জুন কমান্ডার সাহেব এবং আমাদের যেটা বোম সিসিএল কাউন্সিল জালম। বাংলাদেশ সেনাবাহিনী যখন থেকেই পার্বত্য অঞ্চলে তাদের এই কার্যক্রম পরিচালনা করছে তখন থেকেই মানবিক কার্যক্রমগুলো করে আসছে। আমরা যেহেতু এই রুমা উপজেলায় রুমা জোনে অবস্থিত এবং এই এলাকায় আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি, এখানকার মানুষের জন্য আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম করে থাকি। অসুখ বিসুখ হলে তাদের থেকে ওষুধপত্র যা লাগে তাদেরকে সহায়তা করে। পাহাড়ের দায়িত্ব যত কঠিন, দুর্যোগের যুদ্ধ ততই হঠাৎ এবং ততই কঠোর। দুর্যোগের প্রথম প্রতিক্রিয়া, মানুষের ভরসার জায়গা একটাই, বাংলাদেশ সেনাবাহিনী। 22শে আগস্ট আমরা যখন উদ্ধার কাজ শুরু করি, ফেনী জেলার একদম রিমোট এরিয়ার একটা গ্রামে আমরা আমাদের ট্রাইশার্ক বোট নিয়ে যখন যাই, তখন সেখানে কিছু সাধারণ মানুষ সাঁতরে এসেছিলেন এবং আমাদের বলছিলেন যে একজন গর্ভবতী মা খুব খারাপ অবস্থায় আছেন এবং ওনাকে খুব দ্রুত হসপিটালাইজ করা প্রয়োজন। তো সেই প্রেক্ষিতে আমরা ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাই এবং ভদ্রমহিলাকে আমরা আমাদের বোটে নিয়ে আমরা দ্রুত ফেনী শহরে চলে আসি এবং পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। 12 ঘন্টার ভিতরেই উনি একজন কন্যা সন্তান প্রসব করেন এবং পরবর্তীতে মা এবং সন্তান দুইজনই ভালো ছিলেন। আমরা যদি ওই অবস্থাতে বা ওই সময়টাতে ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে না পারতাম, সেক্ষেত্রে হয়তোবা যে পরিস্থিতি থেকে ওনাকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছিলাম, আশেপাশে যে পরিমাণ পানি ছিল সেখান থেকে হয়তোবা ওনাকে বা ওনার সন্তানকে রক্ষা করাটা খুব কঠিন হয়ে যেত। আমরা যখন উদ্ধার কার্যক্রম করতে গিয়েছিলাম, আমাদের বোট যখন একটু শুকনো একটা জায়গায়, রাজাপুর ইউনিয়নের খুব শুকনো একটা জায়গায় যখন আমরা একটু নোঙর করি, তখন দেখা যায় যে প্রায় বুক পানি সমান পানিতে একজন বৃদ্ধা মহিলা আমাদের দিকে ছুটে আসছেন এবং উনি এসে আমাদের খুব উষ্ণ ভালোবাসা এবং স্নেহ দিয়েছেন এবং উনি অঝরে কাঁদছিলেন। ওনার ঘরটা ডুবে গিয়েছে এবং ভেঙে গিয়েছে, ঘরের ভেতর পুরোটাই পানি। বারবার বলছিলেন যে বাবা, তোমরা অনেক কষ্ট করছো, তোমরা নিজেদের খেয়াল রাখো না, তো আমার ঘরে এইটুকুই আছে, এটা তুমি নিয়ে যাও। তো আমরা গিয়েছিলাম ত্রাণ দিতে, উল্টা উনি আমাদের কষ্টটা দেখে বা আমাদের পরিশ্রমটা দেখে উনি খুব আগ্রহী হয়েছিলেন। যখন ঘর পুনর্বাসনের কাজ আমরা শুরু করি, তখন যখন ওনার খোঁজ আমরা নিতে যাই, তখন আমরা জানতে পারি যে ওনার সন্তান একজন সেনা সদস্য ছিলেন। প্রশিক্ষণরত অবস্থায় উনি মারা যান। সৈনিকরা সকালবেলা বোট নিয়ে বের হয়ে গেছে ত্রাণ বিতরণ করার জন্য। সারাদিন নাওয়া খাওয়া কিছুই হয়নি। সকালে যে সৈনিকটা বের হয়ে গেছে সে ফিরে এসেছে বিকালবেলা।
ওই সময় পর্যন্ত তার জন্য যে খাবারটা ছিল ওইটাও খুলে বসেছে মাত্র খাবে, এরকম সময় একজন তার কাছে এসেছে, এসে বলছে যে ভাই একটু পানি হবে। ও সেই সৈনিক দ্বিতীয়বার চিন্তা করেনি, সে নিজের থেকেই তার খাবার এবং পানিটা, নিজের খাওয়ার পানিটাও দিয়ে দিয়েছে। যেখানে সারাদিন সে কষ্ট করে গেছে, এই সব জায়গাগুলোতে যখন পরিস্থিতি যখন আসে, পরিস্থিতি আসলে মানুষকে আসলে বলে দিতে হয় না। আর আমরা যারা ইউনিফর্মে আছি, ইউনিফর্মের প্রতি আমাদের ভালোবাসাটা সবসময় থাকে, সবসময় আমরা প্রকাশ করতে পারি না। যখন এরকম একটা পরিস্থিতি চলে আসে তখন আমাদেরকে বলে দিতে হয় না, তখন দেখা যায় নিজের দায়িত্ব থেকেই, দেশপ্রেম থেকে এবং ইউনিফর্মের প্রতি ভালোবাসা থেকেই অনেক কিছু হয়ে যায়। উত্তরা একটি সাধারণ সকাল। হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে এলো আতঙ্ক। একটি স্কুল, শত শিশু, ভয়, বিশৃঙ্খলা। সেই মুহূর্তে শান্ত মাথায় দ্রুত সিদ্ধান্তই বাঁচিয়েছে অসংখ্য জীবন। এই দিনটা ছিল আসলে 21 জুলাই। তখন আনুমানিক 12:30 বাজে। এই ক্যাম্পের সকল সেনা সদস্য, যে আমরা সবাই নিচেই বসা ছিলাম, তো আনুমানিক 1টা নাগাদ বিকট 2টা শব্দে 2টা বিস্ফোরণ হয়। তো ঠিক সেই মুহূর্তেই গেট দিয়ে একজন বাইরে থেকে দৌড়ে এসে আমাদেরকে বলে যে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়েছে। তো ওই একটা লাইনে আসলে আমাদের সবার জন্য যথেষ্ট ছিল। জাস্ট ওই মোমেন্টে কেউ আর কোনো কথা চিন্তা করেনি, 2 মিনিটের মধ্যেই সবাই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। তো যাওয়ার পরে 2টি নিস্তর মরদেহ আমরা প্রথমেই দেখতে পাই, একজন শিক্ষার্থী, একজন অভিভাবকের। যাওয়ার সাথে সাথে এই দৃশ্যটা আসলে কেউই এক্সপেক্ট করে না যে এরকম একটা মর্মান্তিক দৃশ্য দেখতে পাবে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের ব্যাটারি কমান্ডার মেজর মেহেদি স্যার, সৈনিক শারিউল এবং সৈনিক আশিক। এই 2টি নিস্তর মরদেহকে তারা তাদের পরনের ইউনিফর্ম খুলে ঢেকে দেয় এবং মরদেহগুলোর চারপাশে তারা 4-5 জন দাঁড়িয়ে একটা বেষ্টনী তৈরি করে, যাতে মানুষের দৌড়াদৌড়ি বা হুমড়িতে যাতে এই মরদেহগুলো ফার্দার আর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। যে ইউনিফর্ম, যেটাকে আমরা সকল সেনাদের সাথে আমাদের গর্ব হিসেবে দেখি, সেনাবাহিনীতে এই গর্বের জন্যই এই ইউনিফর্মটাই আমাদের প্রাইড। বাট ওই পার্টিকুলার মোমেন্টে এই আমাদের ইউনিফর্ম থেকে ওই বডির সুরক্ষা ছিল মেইন রিকোয়ারমেন্ট। বাচ্চারা স্কুল গ্রিল ধরে বলছিল যে আঙ্কেল আমাদেরকে বের করে নিয়ে যান, আঙ্কেল আমাদেরকে এখান থেকে বাঁচান। আসলে বাচ্চাদের ওরকম আকুতি শোনার পরে আপনার মনে হবে যেন আপনি সর্বোচ্চ দিয়ে আপনার চেষ্টা করবেন যে স্কুলের গ্রিল ভেঙে ফেলবেন বা যেটাই করবেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আমাদের যেই অধিনায়ক ছিল, তৎকালীন অধিনায়ক, ওনার নেতৃত্বে আমরা একটা পরিকল্পনা করি খুবই স্বল্প সময়ের মধ্যে। যে স্কুলের দক্ষিণ পাশে একটা গেট ছিল, উদ্ধারকারী দলের মধ্যে একটা গ্রুপ সে গেটটাকে খুলে ফেলে এবং যেই আরেকটা দল উদ্ধারকারী দলের মধ্যেই তারা স্কুলের ছাত্রদের, শিক্ষার্থীদের সাহায্য নিয়ে 2 পাশের গ্রিলকেই ভেঙে ফেলে। গ্রিলটা ভেঙে আমাদের যেই গেটটা ছিল সেই গেটটাকে গ্রিলের সাথে এবং মাটির সাথে আড়াআড়িভাবে এই গ্রিলটা দিয়ে একটা স্লাইড বানানো হয়, যার ফলে বাচ্চারা খুব সহজেই এই স্লাইড দিয়ে আমরা বাচ্চাদেরকে বের করে নিয়ে আসি। ওই দৃশ্যটা আসলে খুবই হৃদয় বিদারক ছিল। কোনো বাচ্চার বডির আমি দেখতে পাচ্ছি যে 30% পুড়ে গিয়েছে, 40% পুড়ে গিয়েছে, কোনো বাচ্চার 70% পুড়ে গিয়েছে, 80% পুড়ে গিয়েছে। ওই দৃশ্য দেখে সবার চোখ দিয়ে পানি পড়ছিল। ওই দিন একজন বাচ্চাকে উদ্ধার করার পরে আমি তাকে বলছিলাম যে আঙ্কেল আমি তোমাকে অ্যাম্বুলেন্সে পৌঁছে দিচ্ছি। তো সেই শিক্ষার্থী বলছে আঙ্কেল আপনি প্লিজ আমাকে কোলে নেন, আমার মাথা ঘোরাচ্ছে, আমি কিছু দেখছি না। এই লাইনটা বলার পরে আমার চোখ দিয়ে আসলে অঝরে পানি চলে আসে। আমি সেই বাচ্চাটাকে, শিক্ষার্থীটাকে কোলে নেই, তাকে কোলে নিয়ে আমি অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তার অ্যাম্বুলেন্সের যে দরজাটা সেটা বন্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছিলাম। তো আমি তখনও কান্না করছিলাম। আমাদের একজন সেনা সদস্য সৈনিক শাকিল, সে সেই মুহূর্তে কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছিল না, সে একটা ভ্যান নিজে চালিয়ে একটি বাচ্চাকে হসপিটালে দিয়ে আসে।
এই ঘটনা হয়তো সেই আগুনটা সেদিন নিভে গিয়েছিল ফায়ার সার্ভিসের দ্রুত চেষ্টায়, কিন্তু যেই সম্মানিত শিক্ষার্থীদেরকে আমরা আমাদের মধ্যে থেকে হারিয়েছি স্টুডেন্ট স্কুলের সেই বিমান্তিক ঘটনায়, সেটা আসলে কোনোভাবেই ভোলার মতো নয়। তাদের সেই অভাব আসলে কোনোদিন পূরণ হবে না। দেশের বাইরে নীল হেলমেটে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, শান্তির দায়িত্বে, মানবতার পাশে। ইউএন মিশনটা বেসিক্যালি আমাদের পার্ট অফ আওয়ার এমপ্লয়মেন্ট। আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি যে আমরা মিলিটারিতে যে চাকরি করি, ইউএন মিশন মানে ফার্স্ট একটা আইডিয়া আসে মানুষের মনে যে ইট ইজ কাইন্ড অফ ইনকামিং সোর্স অফ মানি, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট। এটা আসলে একটা এমপ্লয়মেন্ট অ্যাজ এ মিলিটারি পার্সন টেকিং পার্ট ইন দি ইন্টারন্যাশনাল পিস। সো আমরা এখানে অংশগ্রহণ করি, বাট থিং ইজ দ্যাট ইট সিমস যে আমরা যাচ্ছি এবং চলে আসছি, ইট ইজ ইজিয়ার, বাট ইটস নট লাইক দ্যাট। আমাদের এখানে যাওয়ার প্রাককালে অনেক ধরনের প্রক্রিয়া আছে। একটা 6 মান্থস বিফোর আপনাকে সম্পূর্ণ যেই দেশে আপনি এমপ্লয়েড হতে যাচ্ছেন সেই দেশের আদলে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া হয় যে আপনি ওই এলাকাটা চিনবেন, কোথায় অপারেশন করবেন বা কোথায় আপনার এমপ্লয়মেন্ট হবে, সব কিছু প্রিপেয়ার করে আপনাকে পাঠানো হয়। ডেফিনেটলি ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং বিকজ ইট ইজ নট ইয়োর কান্ট্রি, এটা অন্য একটা দেশ যেটা আপনার দেশ থেকে 5, 6, 10,000 কিলোমিটার দূরে। সো আপনি যখন আসছেন এখানে একটা আননোন এরিয়া, মানুষজন সম্পূর্ণ আননোন। সো এখানে অপারেট করা, এখানে মানুষের সাথে মিশে কাজ করা এবং বিভিন্ন দেশ থেকে আগত যারা ইউএনে অংশগ্রহণকারী তাদের সাথে অংশগ্রহণ করে একই সাথে কাজ করা, ইট ইজ রিয়েলি চ্যালেঞ্জিং। এবং আমাদের দেশ বাংলাদেশ থেকে আমরা যারা আসি আমরা অবশ্যই সফলভাবে এটা সম্পন্ন করি বিকজ অফ আওয়ার ব্যাকগ্রাউন্ড ট্রেনিং, আমাদের ডেডিকেশন, প্যাশনেট টু আওয়ার মিলিটারি এবং ডেফিনেটলি আমাদের দেশের ভালোবাসা থেকেই আমরা এখানে আমাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা কাজ করে থাকি। আমাদের অপারেশনে যেতে হতো 500-600 কিলোমিটার দূরে। সেক্টর ওয়েস্টে একটা গ্রামে এনগুইবুয়ার নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামে 25 থেকে 30 জন সন্ত্রাসী এই গ্রামের মানুষজনকে খুবই ডিস্টার্ব করছে, তাদের ফ্রিডম অফ মুভমেন্ট এখানে ব্যাহত হচ্ছে, বিভিন্নভাবে টর্চার করছে। সো আমাদের জন্য স্পেসিফিক টাস্ক ছিল যে ওই গ্রামে পৌঁছে ওই শত্রুদেরকে আইদার জীবিত ধরা অথবা ওদেরকে উচ্ছেদ করা। ওইখানকার রাস্তার যে কন্ডিশন সেই অনুযায়ী আমাদের 545 কিলোমিটার পৌঁছাতে সময় লেগেছিল 3 দিন, অ্যান্ড উই ওয়ার টোটালি স্লিপলেস, কেউ ঘুমাতে পারেনি, ইনক্লুডিং মাই কন্টিনজেন্ট কমান্ডার ইফ আই ক্যান রিমেম্বার। সো আমরা এই জার্নি করে এই কঠিন রাস্তা পার হয়ে আমরা ওখানে গিয়েছিলাম এবং এখানে আমরা যখন অপারেশনটা শুরু করি আমরা ঠিক ওই এনগুইবের গ্রামের ঠিক 2.5 কিলোমিটার দূরে রাত্রে 12:30টার সময় অবস্থান নিয়েছি এবং এই গহীন জঙ্গলে আমরা 3 ঘন্টার মতো অবস্থান করি। 3 ঘন্টার মতো অবস্থানের পর আমরা ভোর 4:30টার সময় এই গ্রামটাকে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের মাধ্যমে আমরা যে সন্ত্রাসীগুলো ছিল তাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করে এই গ্রামের ফ্রিডম অফ মুভমেন্টটা এনশিওর করি। অপারেশনের পরপর আমরা যখন এই গ্রামে আমরা সবাই প্রবেশ করলাম, তারপরে আমরা যেটা দেখতে পেলাম গ্রামের মানুষ আমাদেরকে গাড়িটা আটকিয়ে দিয়েছে যে আপনারা এখান থেকে যেতে পারবেন না। তা আমরা তখন জিজ্ঞেস করলাম যে কেন, আমরা গেলে কি হবে? বললে না, তোমরা যদি চলে যাও তাহলে ওরা এসে আবার আমাদেরকে অত্যাচার করবে। সো উই স্টে ব্যাক মেবি ফর 1 to 3 months. উই ওয়ান্ট ইভেন টু বি হিয়ার অ্যান্ড উই ওয়ান্ট বাংলাদেশি টু বি হিয়ার। তো পরে আমরা ওখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেছি, গ্রামের মানুষের সাথে কথা বলেছি, আমাদের নিজস্ব সাধ্য অনুযায়ী কিছু ট্রিটমেন্ট দিয়েছি, ওদের সাথে অনেকক্ষণ গল্প করেছি, ওদের যে ভিলেজ চিফ ছিল তাদের সাথে কথা বলেছি। ফাইনালি ওদেরকে আমরা কনভিন্স করেছি যে আমরা আশেপাশেই থাকবো এবং ব্যানব্যাট টেক ওভার করেছে এবং আমরা আবার চলে এসেছি। বাট ব্যানব্যাট টেক ওভার পরে ওই জায়গাটা তখন শান্তিপূর্ণ ছিল এবং অনেক দিন এই গ্রামবাসী শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে অ্যান্ড দে ওয়ার ভেরি হ্যাপি অন বাংলাদেশি।
বিশ্ব শান্তি রক্ষার মতো দেশের ভেতরে অর্থনীতির চাকা সচল রাখাও এক বড় যুদ্ধ। শিল্প খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ। যখন অস্থিরতা থামিয়ে দেয় উৎপাদনের চাকা, শ্রমিক ও মালিকের মাঝে তৈরি হয় আস্থার সংকট, তখন সেনাবাহিনী দাঁড়ায় নিরাপত্তার ঢাল হয়ে। কারখানা সচল রাখা মানেই দেশের হৃদস্পন্দন সচল রাখা। যেসব ফ্যাক্টরি নিয়মিত বেতন দেই এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করে চলি, আমরা কিন্তু 4 তারিখ পর্যন্ত কিন্তু ফ্যাক্টরি চালাতে পেরেছি। কিন্তু 5ই আগস্টের পরে সাধারণ শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে ফ্যাক্টরি বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তো এটা আমাদের জন্য একটা বড় চাপ ছিল। তো 5ই আগস্ট থেকেই কিন্তু সেনাবাহিনী চেষ্টা করেছে সর্বতোভাবে যেন ফ্যাক্টরিগুলোকে রক্ষা করা যায়। শুরু থেকে আমরা যে সকল প্রবলেম ফেস করেছি এগুলো বেসিক্যালি মাল্টি ডাইমেনশনাল থ্রেট ছিল। নির্দিষ্ট সময়ের ভেতরে শ্রমিকদের বেতন ভাতা দিতে না পারার কারণে যেসব বিশৃঙ্খলা তৈরি হয়েছে, পাশাপাশি টার্গেটেড ইনস্টিগেশন ছিল, সুযোগ সন্ধানী ব্যক্তিরা তাদের অন্যায্য দাবি আদায়েরও চেষ্টা করেছিল। এসব ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি তথ্য সংগ্রহ করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে। একই সাথে একটি ইন্ডাস্ট্রির সমস্যা যাতে পার্শ্ববর্তী কোনো ইন্ডাস্ট্রিকে কাজে বিঘ্ন না ঘটাতে পারে আমরা সেই চেষ্টা করেছি। এবং একই সাথে যে কোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা শিল্পাঞ্চল পুলিশ, বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করে আসছি। সেনাবাহিনী ভীষণভাবে যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে গিয়ে মানুষের আবেগটা বোঝার চেষ্টা করেছে, তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করেছে, যেন ফ্যাক্টরিগুলো ক্ষতিগ্রস্ত না হয় সে চেষ্টা করেছে। সেদিক থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাদের প্রত্যেক দায়িত্বই একটি শব্দে গাঁথা, ভরসা। অপরাধের অন্ধকারে, দুর্যোগের ধ্বংসস্তূপে, পাহাড়ের নিস্তব্ধতায়, বিশ্ব শান্তির মিশনে কিংবা অর্থনীতির চাকা সচল রাখতে মানুষ জানে তারা একা নয়। বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির ভরসার ঢাল।